করি। শুরুতে দেখো, শুরুতে আছে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এই দুই প্রকার যে ভার্ব, এই দুই প্রকার ভার্ব আমরা পার্থক্য করে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্বটা কি তোমরা হয়তো পড়ছো, এন্ড আজকের যে তোমার টপিকগুলো আছে, এই টপিকগুলো বা টাইপস অফ ভার্বস যেগুলো আছে, এগুলো কিন্তু কম্পারেটিভলি একটু ইজি, যেহেতু শুরু করতে হচ্ছে, মানে আজকে যেহেতু শুরু, আজকে কম্পারেটিভলি ইজি গুলো আছে, এবং ধরতে গেলে লাস্টের দিকে দুই একটা একটু কঠিন আছে, বাট আজকে গুলো মোটামুটি সবার জন্য সহজ লাগবে। আচ্ছা, ফাইনাইট ভার্ব যেটা, ফাইনাইট ভার্ব কি হয়? ফাইনাইট ভার্বের যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট এর পার্সন, নাম্বার, টেন্স অনুসারে ওই ভার্বের পরিবর্তন হয়। তাহলে ফাইনাইট ভার্ব ওই ভার্বটাই যেটা পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে কি হয়? পরিবর্তিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি দেখো, হি গোজ টু স্কুল, এটা ফাইনাইট ভার্ব। কিভাবে? এটার কি পরিবর্তন হচ্ছে কিনা, যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে ফাইনাইট ভার্ব। শুরুতে আমরা হচ্ছে পার্সনের চেঞ্জ করে দিই, হি গোজ টু স্কুল, আমি লিখলাম আই, তাহলে গোজ কি থাকে? কি হয়ে যায়? গো হয়ে যায়, তাহলে আই গো টু স্কুল হয়ে যায়, ঠিক আছে? তার মানে এখানে কি যে ভার্বটা আছে, ভার্বটার কি চেঞ্জ হলো? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হলো। যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, পার্সন আমরা দেখলাম, এরপরে নাম্বার, ঠিক আছে? নাম্বারের ক্ষেত্রে আমরা প্লুরাল করে দিলাম, দে করে দিলাম। ছিল গোজ, হইলো কি? গো, তার মানে কি চেঞ্জ হইলো? হইছে, তার মানে এটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে কিনা? আচ্ছা, গো ছিল মানে প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল, আমি এটাকে পাস্ট করি, ঠিক আছে? তাহলে হি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? তাহলে এখানে দেখো ওয়েন্ট, এখানে কি ছিল? গো, চেঞ্জ হচ্ছে, তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তুমি দেখবা পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে কিনা। যদি তুমি পরিবর্তন করতে পারো তাহলে কি হবে? ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা, নন ফাইনাইট ভার্বটা কি? পরিবর্তন হয় না, তার মানে কি? পার্সন, নাম্বার, টেন্স, সাবজেক্টের তুমি যেটাই চেঞ্জ করো না কেন, পার্সন, নাম্বার, টেন্স তুমি চেঞ্জ করলে তার কোনো পরিবর্তন হবে না। যেরকম হি ওয়ান্টস টু গো টু স্কুল, এখানে দেখো ওয়ান্টস, যেটা ওয়ান্টসটা কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু টু গো এটা কি? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিভাবে একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি তো। আচ্ছা, চেঞ্জ করি আমরা, হি ছিল আই করলাম, তাহলে আই ওয়ান্ট টু গো টু স্কুল, কোনো পরিবর্তন হইলো? হইলো না। প্লুরাল করে দিলাম, তাহলে কি হবে? দে, দে ওয়ান্ট, এই যে ওয়ান্ট, এটার কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এটা ওয়ান্টস হবে না, এটা হবে ওয়ান্ট, এটার পরিবর্তন হচ্ছে, বাট টু গো এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি এটা আমি পাস্ট করি, পাস্ট করলে কি হবে? হি ওয়ান্টেড, তার মানে কি ওয়ান্টের পরিবর্তন হচ্ছে, বাট টু গো এটার পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই দুইটা যে আইডেন্টিফিকেশন আমরা শেষ করলাম। আচ্ছা, এরপরে আসো ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব খুবই সহজ। ট্রানজিটিভ ভার্বের কি আছে? অবজেক্ট বা কর্ম আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবজেক্ট এবং কর্ম তুমি কিভাবে বুঝবা যে ওটার অবজেক্ট বা কর্ম আছে কিনা? তুমি প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা? হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করবা? আসলে কি দিয়ে যদি প্রশ্ন করে তুমি উত্তর পাও, তাহলে বুঝতে হবে ওটা বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে? বস্তুবাচক অবজেক্ট বা বস্তুবাচক কর্ম, ঠিক আছে? তাহলে বস্তুবাচক অবজেক্ট বা কর্মের জন্য তুমি কি দিয়ে প্রশ্ন করো, আর কাকে দিয়ে প্রশ্ন করে তুমি কি পাও? ব্যক্তিবাচক পাও, ঠিক আছে? ব্যক্তিবাচক অবজেক্ট বা কর্মটা পাও। তার মানে কি? তুমি হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। যদি বস্তুবাচক হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে বা কি দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পাবা, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা। যদি উত্তর পাও তাহলে ওটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না পাও তাহলে ওটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। খুবই সহজ, উত্তর পাইলেই ট্রানজিটিভ, না পাইলেই ইনট্রানজিটিভ। তাহলে দেখো, হি এট ব্যানানা, সে কি খায়, কি দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করে তুমি এখানে কি পাচ্ছ? কি দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ, তাই না? কি দিয়ে যে তুমি প্রশ্ন করলা, অ্যান্সার পাইলা, কি পাইলা? এই যে ব্যানানা, ব্যানানা, ঠিক আছে? এটা তুমি পাইলা, তাহলে কি দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাইছো, তার মানে এটা কি ভার্ব হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। তারপরে শি গেভ মি সাম মানি, সে আমাকে কিছু কি দিল? টাকা দিল, ঠিক আছে? বা মুদ্রা দিল। আচ্ছা, তাহলে এখানে দেখো কি দিল, ঠিক আছে? কাকে দিল? দুইটা দিয়েই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এই যে দেখো, কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা মি এই উত্তরটা পাই, আর কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি পাই আমরা? এই যে মানি, এটা পাই আমরা, ঠিক আছে? তাহলে কি বা কাকে দুইটা দিয়েই প্রশ্ন করে কিন্তু এই সেন্টেন্সটাতে আমরা উত্তর পাচ্ছি, তার মানে এটা গেভটা কি? গেভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এখন দেখো, এখানে দুইটা অবজেক্ট আছে,
বা কর্ম আছে, একটা হবে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। ব্যক্তিবাচক অবজেক্ট কিন্তু সবসময় আগে বসাতে হয়, কারেকশনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। ব্যক্তিবাচক অবজেক্ট সেটা আগে বসে, বস্তুবাচক অবজেক্ট পরে বসে। সো এখানে কিন্তু সেটাই করা হয়েছে, ব্যক্তিবাচক অবজেক্ট মি সেটাকে আগে বসানো হয়েছে, বস্তুবাচক সেটাকে পরে বসানো হয়েছে। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বে কর্ম নাই বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি পাবা না, খুবই সহজ হিসাব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি এখানে অ্যান্সার পাবা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তুমি এখানে কি দিয়ে প্রশ্ন করো তো, পাখি কি উড়ে, এটা কি হয় না, এটা কি দিয়ে প্রশ্ন করতে হয়, কোথায় দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, ঠিক আছে, এটা কোথায় দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার তুমি পাচ্ছ না, ঠিক আছে। আই রান ইন দা ফিল্ড, এটাও কোথায়, কোথায় আমি দৌড়াচ্ছি, ঠিক আছে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে তুমি এই দুইটার অ্যান্সার পাচ্ছ, কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ না। এই জন্য ফ্লাই আর রান দুইটাই কি হবে, দুইটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা ফানাইট, নন ফানাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এই দুইটা পড়া আমাদের শেষ। এরপরে আসি আমরা। আচ্ছা, কারো যদি মনে হয় যে স্পিড একটু বেশি হচ্ছে, কারো ক্ষেত্রে যদি মনে হয় যে আমি একটু দ্রুত পড়াচ্ছি, তুমি একটু স্পিডটা একটু স্লো করে নিতে পারো, ঠিক আছে। কারণ এটা আসলে অ্যাডমিশনকে টার্গেট করে, তো সো এখানে একাডেমিকও কাজে লাগবে অবশ্য, এই জন্য একটু ফাস্ট বলতে হচ্ছে আর কি। এরপরে দেখো, বস্তু বা ব্যক্তিবাচক না হওয়া সত্ত্বেও অবজেক্ট হতে পারে। আমরা একটু আগে দেখে আসলাম যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, দেখে আসলাম, একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক, তাই না। বাট বস্তুবাচক ব্যক্তিবাচক না হয়েও কি হইতে পারে, অবজেক্ট হইতে পারে। যেরকম হি ওয়ান্টস টু প্লে, তারপরে আই নো হোয়ার হি লিভস, আই স প্লেইং, এখানে এই যে টু প্লে, তারপর হচ্ছে এই যে প্লেইং, ঠিক আছে, এগুলা কি, তারপর হোয়ার হি লিভস, ঠিক আছে, এগুলা কি, এগুলো হচ্ছে অবজেক্ট, এগুলো কি, এগুলো হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এগুলো অবজেক্ট হলো, তুমি কেমনে বুঝবা, তোমার সহজ, তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে দেখবা যে এখানে উত্তর পাইছো। বস্তু বা ব্যক্তি না হলেও কি দিয়ে প্রশ্ন করে তুমি এখানে উত্তর পাচ্ছ, ঠিক আছে। কিভাবে, হি ওয়ান্টস টু প্লে, সে কি চাই, সে খেলতে চায়। এরপরে আই নো হোয়ার হি লিভস, আমি কি জানি, কি জানি, এই যে জানাটাকে মানে নোটাকে তুমি প্রশ্ন করতেছো, তাই না। তার মানে কি দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ। আই স প্লেইং, আমি কি দেখেছিলাম, প্লেইং খেলতেছিল, এটা আমরা মানে আমি দেখেছিলাম, ঠিক আছে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে তুমি এখানে কিন্তু উত্তর পাচ্ছ, বুঝছো। আচ্ছা, তাছাড়াও এটা আসলে কিভাবে হয় জানো, এটা একটা নিয়ম হচ্ছে, এই যে ভার্বের পরে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা থাকে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, এগুলার ক্ষেত্রে সাধারণত এরা অবজেক্ট হিসেবেই বসে, ঠিক আছে। এগুলার ক্ষেত্রে সাধারণত এরা অবজেক্ট হিসেবেই বসে, বুঝছো। বাট যদি তোমার মনে না থাকে, তুমি কি দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাও, তার মানে এটার অবজেক্ট আছে, আর অবজেক্ট থাকা মানে কি, অবজেক্ট থাকা মানেই ট্রানজিটিভ ভার্ব হবে, বুঝছো। এরপর আসো কজেটিভ ভার্ব, এটা একটু ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট, বুঝছো। আচ্ছা, কজেটিভ ভার্বটা কি, কজেটিভ ভার্বটা হচ্ছে যে সকল ভার্ব সে সাবজেক্ট, মানে এমন একটা ভার্ব যেটার সাবজেক্ট সাবজেক্ট নিজে কাজ করতেছে না, নিজে সরাসরি কাজ করতেছে না, বাট অন্য আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে বা অপর পক্ষকে দিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে। খুবই সহজ, তাহলে কি বললাম, এমন একটা ভার্ব যার সাবজেক্ট, ঠিক আছে, যার ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্ট নিজে কাজ করতেছে না, বাট আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে। দেখো এখানে ওয়াক, ওয়াকটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এখানে দেখো আই ওয়াক দ্য বেবি, আমি বাচ্চাটাকে হাঁটাচ্ছি, আই ওয়াক দ্য বেবি, আমি বাচ্চাটাকে হাঁটাই, ঠিক আছে। এইখানে দেখো হাঁটতেছে কে, হাঁটতেছে বেবি, বেবি হাঁটতেছে, বাট আমি তো কাজ করে নিচ্ছি, আমি বেবিটাকে কাজ করে নিচ্ছি, বেবি হাঁটতেছে, আমি বেবিটাকে কাজ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে আমি হচ্ছে সেই সাবজেক্ট, আমি হচ্ছে সেই সাবজেক্ট যে নিজে সরাসরি না কাজ করে অন্য আরেকজনকে দিয়ে কাজ করে নিচ্ছি, বেবিকে দিয়ে কাজ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্কটা কি, ওয়ার্কটা হবে পজিটিভ ভার্ব, ঠিক আছে। খুবই সহজ জিনিস। তাহলে কি বললাম, নিজে না কাজ করে, নিজে সরাসরি না কাজ করে আরেকজনকে দিয়ে কাজ করা নিবে, এরকম যদি সাবজেক্ট থাকে, ওই সাবজেক্ট থাকলে ভার্বে মানে ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে, ভার্বটা হবে হচ্ছে পজিটিভ ভার্ব। এরপর আসো মাদার ফিডস দ্য বেবি, তাহলে দেখো মা বাচ্চাকে ফিডস মানে খাওয়াচ্ছে, ঠিক আছে, খাওয়াই, মা বাচ্চাটাকে খাওয়ায়। এখন খাচ্ছে কে, বেবি খাচ্ছে, তাহলে মা খাওয়ায়, মেন কাজটা যে খাচ্ছে, যে এই মেন কাজটা কে করতেছে, বেবি করতেছে, আর মাটা কিন্তু কাজ করে নিচ্ছে। তাহলে এই যে ফিডস, ফিডসটাও কি হবে, ফিডসটাও হবে হচ্ছে পজিটিভ ভার্ব। হি শোজ মি আ পিকচার, দেখো শোজ মি আ পিকচার,
এই যে পিকচারটা দেখতেছে কে? পিকচারটা দেখতেছি আমি, বাট আমাকে দেখাচ্ছে আরেকজন। পিকচারটা দেখতেছি আমি, দেখাচ্ছে আরেকজন। ঠিক আছে, তাহলে দেখো হিটা সরাসরি না কাজ করে আমার মাধ্যমে কাজটা করে নিচ্ছে, আমি দেখতেছি, সে আমাকে দেখাচ্ছে। বুঝছো? তাহলে এই যে সোজটাও কি হবে? পজিটিভ ভার্ব হবে। এখন এই যে নর্মালি যে ভার্বের ফর্ম বসে, এটার পজিটিভ ফর্মগুলো কি কি তোমরা একটু এই কয়েকটা এক্সাম্পল, এগুলো খুবই বেশি বসে। ঠিক আছে, এগুলো হচ্ছে কমনলি ইউজ হয়, এগুলোর বাইরে আরো ইউজ হইতে পারে, বাট এগুলো খুবই কমনলি ইউজ হয়, এগুলো তুমি একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, একটু ভিডিওটা পজ করে জাস্ট এই কয়টা দেখে রাখতে পারো। কিরকম? নো, ইনফর্ম, নো এর পজিটিভ ফর্ম হচ্ছে ইনফর্ম। ইট, ফিড। ঠিক আছে, ইট মানে নিজে খাওয়া, ফিড মানে হচ্ছে অপরকে খাওয়া। ঠিক আছে, নো মানে হচ্ছে আমি জানতেছি, ইনফর্ম মানে হচ্ছে আরেকজনকে জানাচ্ছি, ইনফর্ম আরেকজনকে জানাচ্ছি। ঠিক আছে, লাই, লে, রিমেম্বার, রিমাইন্ড, লার্ন, টিচ, সি, শো। এই যে সি মানে আমি দেখতেছি, শো মানে হচ্ছে আরেকজনকে দেখাইতেছি। ঠিক আছে, লার্ন আমি শিখতেছি, টিচ আরেকজনকে শিখাচ্ছি। ঠিক আছে, আমি এগুলো শিখেই এরপর না তোমাদেরকে শেখাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম, এগুলো তুমি কমনলি ইউজ হয়, এগুলো তুমি হচ্ছে দেখে রাখতে পারো। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমাদের আজকের আসলে শেষ টপিক এটা। অ্যান্ড আমরা হচ্ছে ট্রাই করতেছি যত ছোট ছোট আকারে ভিডিওগুলো নেওয়া যায়, কারণ ডেইলি তো দেওয়া হবে। এখন ডেইলি যদি আমি 1 ঘন্টার করে ক্লাস দিই, তুমি তো কয়েকদিন পরে কমায় চলে যাবা, তাই না? সো যত কম পারা যায় কম কম করে আমরা শিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, ইমপার্সোনাল ভার্ব, এই যে ইট, যেটা ইট যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এর যে ভার্ব থাকে, ভার্বটাই হবে ইমপার্সোনাল ভার্ব। খুবই সহজ, খুবই সহজ। ইট, এই যে ইটটা কি হিসেবে থাকবে? ইটটা সাবজেক্ট হিসেবে থাকবে। ইট যদি সাবজেক্ট হিসেবে থাকে, এর যে ভার্বটাই কি হবে? ভার্বটাই হবে ইমপার্সোনাল ভার্ব। ওকে, তাহলে ইট রেইনস, তারপর ইট থান্ডার্ড অল নাইট লং। থান্ডার মানে ওই যে বিদ্যুৎ চমকাইছে না, বিদ্যুৎ চমকাইছে সারা রাত ধরে, বিদ্যুৎ চমকাইছে, এটা বোঝাচ্ছে আর কি। সো ইট রেইনস, ইট থান্ডার্ড অল নাইট লং, এই দুইটা হবে ইমপার্সোনাল ভার্ব। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বুঝছো? কিন্তুটা কি? এখানে স্পেসিফিক ব্যক্তি, বস্তু অথবা নিম্ন স্তরের জীব দ্বারা কাজ হচ্ছে এরকম বোঝানো যাবে না। ঠিক আছে, মানে কোনো একটা কর্মী বা কোনো একটা সাবজেক্ট সে যে কাজ করতেছে এরকম বোঝানো যাবে না। ইট দিয়ে কোনো একটা সাবজেক্ট যে কাজ করতেছে এটা বোঝানো যাবে না। কিভাবে আমি একটু বুঝাই তোমাদের। ঠিক আছে, ধরো আমি একটা লাইন লিখলাম, দ্য র্যাট ইজ সো নটি। ঠিক আছে, ইট কাটস অল ক্লোথস। তার মানে এই যে র্যাট যেটা আছে, ইঁদুরটা খুবই শয়তান, নটি, সে হচ্ছে সব যে কাপড় চোপড় হচ্ছে কেটে ফেলতেছে। তাহলে দেখো এখানে এই যে ইটটা কাকে বোঝাইছে? র্যাটকে বোঝাইছে। র্যাট একটা সাবজেক্ট যে নিজে সরাসরি কাজ করতেছে। ঠিক আছে, এরকম যদি বোঝাই, তাহলে এই যে কাটস যেটা, তার সাবজেক্টও কিন্তু ইট বসছে, কিন্তু এই ইটটা রেফার করতেছে কাকে? এই র্যাটটাকে রেফার করতেছে। এই জন্য এই ইটটা আর ইমপার্সোনাল হবে না। ঠিক আছে, এই ইটটা আর ইমপার্সোনাল হবে না। ইমপার্সোনাল হওয়ার জন্য কোনো সাবজেক্ট যে আসলে সরাসরি কাজ করতেছে ওইটাকে বোঝানো যাবে না। ঠিক আছে, বোঝানো যাবে না। তাহলে এখানে কাটসটা কি? কাটসটা হচ্ছে মেন ভার্ব আসলে। ঠিক আছে, কাটসটা হচ্ছে মেন ভার্ব। বা আসলে এভাবে ধরো দুইটা সেন্টেন্স লেখা নাই, সরাসরি লেখা আছে, ইট ডাজ দ্য ওয়ার্ক, ইট ডাজ দ্য ওয়ার্ক, ইট ডাজ দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো এই যে ডাজ যেটা আছে, ডাজ মানে কোনো একটা কাজ করতেছে, এরকম বুঝাইতেছে যে এটা কাজটা করতেছে। তাহলে এই যে এটা যে কাজটা করতেছে, এই ইট দ্বারা কোনো একটা সাবজেক্টকে বোঝাচ্ছে যে কাজটা করতেছে, তাই না? এই জন্য এই যে ডাজটা যেটা, ডাজটাও কি হবে? ডাজটাও কিন্তু মেন ভার্ব হবে, ইমপার্সোনাল ভার্ব হবে না। কিন্তু এখানে দেখো ইট রেইনস, বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত অটোমেটিক একাই হচ্ছে, তুমি কি করাচ্ছ? যদি সৃষ্টিকর্তা এটা মানে বৃষ্টিপাত হচ্ছে সৃষ্টিকর্তার নির্দেশে, তাই না? বাট বৃষ্টিটা তো অটোমেটিকই পড়তেছে, বুঝছো? সো এই জন্য এখানে কোনো একটা সরাসরি সাবজেক্ট যে আসলে কর্ম করতেছে এটার সাথে এটা এভাবে জড়িত না, বুঝছো? এই জন্য এটা আসলে ইমপার্সোনাল ভার্ব। সো আজকে আমাদের টোটাল 6 ধরনের ভার্ব নিয়ে আমরা পড়লাম। খুবই সহজ ছিল আজকেরটা। আরো 2টা ক্লাস আমরা বা 2টা লেকচার আমি এটার উপরে নিব, খুবই শর্ট করে নিব। ঠিক আছে, অ্যান্ড তোমরা হচ্ছে ডেইলি আমার সাথে একটু একটু করে পড়ে ফেলো। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো বা দেখতেছেন, তাদের জন্য আমি হচ্ছে একটা লিংক দিয়ে দিব, আমার যে পেজে কিন্তু সবগুলা ভিডিও যাবে, সবগুলা পোস্টও যাবে।
ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে সবকিছু গুছায় পাওয়া যাবে। ঠিক আছে, সো আমার সাথে আগামী 3 মাস থাকলে আশা করি যে অনেকটা পড়া আসলে আগায় যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে রেগুলার পড়াশোনা করো, তোমার সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। আমাদের যে প্রথম টাইপস অফ ভার্ব সেটা কি, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, আচ্ছা ফ্যাক্টিটিভ ভার্বটা কি? ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব কি? ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। সো এটারও কি থাকবে? এটারও কিন্তু অবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট থাকবে। কেন অবজেক্ট থাকবে? কারণ এটা এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে অবজেক্ট থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে কি ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের যেহেতু অবজেক্ট থাকে, ফ্যাক্টিটিভ ভার্বেরও অবজেক্ট থাকবে। কিন্তু এখানে কি, এখানে অবজেক্ট থাকা সত্ত্বেও তোমার সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তার একটা অতিরিক্ত অর্ডের প্রয়োজন হবে। ঠিক আছে, অতিরিক্ত অর্ডের প্রয়োজন হবে। সো ওই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে খুবই সহজ জিনিসটা, ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। এই যে ট্রানজিটিভ ভার্বের তো অবজেক্ট থাকে, সো ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তার অতিরিক্ত একটা শব্দের প্রয়োজন হবে, তখনই ওই ভার্বকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমি যদি বাক্যটা এই পর্যন্ত লিখতাম, তাহলে দেখো তো এই উই মেড হিম এই পর্যন্ত আমি রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে হিমটা কি? হিমটা হচ্ছে একটা অবজেক্ট, তাই না? হিমটা কি? হিমটা হচ্ছে একটা অবজেক্ট। তো অবজেক্ট আছে, তার মানে কি এটা এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এখন এই যে অবজেক্ট আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও মনে হচ্ছে কিছু একটা অপূর্ণ থেকে গেছে। ঠিক আছে, উই মেড হিম কি? উই মেড হিম হোয়াট, তাই না? কিছু একটা অপূর্ণ থেকে গেছে, মনের ভাব পুরোপুরি যেন প্রকাশ করতেছে না, তখন একটা অতিরিক্ত শব্দের প্রয়োজন হচ্ছে। ওই অতিরিক্ত শব্দটা কি? অতিরিক্ত শব্দটা হচ্ছে ক্যাপ্টেন। এই অতিরিক্ত শব্দটাই কি? অতিরিক্ত শব্দটাই হচ্ছে ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই বাক্যে এই মেডের কিন্তু কি আছে? একটা অবজেক্ট আছে, ব্যক্তিবাচক অবজেক্ট হিম আছে। বাট হিম থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। যেহেতু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না, এই জন্য অতিরিক্ত একটা ওয়ার্ডের প্রয়োজন হচ্ছে। সেটাই কি? সেটাই হচ্ছে ক্যাপ্টেন। উই মেড হিম, কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা কি করছি? এরপরে আমরা অতিরিক্ত একটা শব্দ ক্যাপ্টেন নিয়ে আসছি। ঠিক আছে, তখন কি হয়েছে? তখন এই বাক্যটা পরিপূর্ণতা লাভ করছে। তখনই এই যে মেড, যেটা মেডটা কি হয়ে গেছে? স্পেশাল প্রকার অফ ট্রানজিটিভ ভার্ব, যেটাকে আমরা কি বলি? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাক্টিটিভ ভার্বটা কিন্তু একটা স্পেশাল প্রকার কিসের? ট্রানজিটিভ ভার্বের। ঠিক আছে, যেখানে তার অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত একটা শব্দের প্রয়োজন হচ্ছে। এরপরে দেখো ট্রানজিটিভ ভার্ব, এই যে ফ্যাক্টিটিভ ভার্ব, যেটা ফ্যাক্টিটিভ ভার্বের অপর নাম কি? ফ্যাক্টিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। ঠিক আছে, এটা হচ্ছে তার অপর নাম, এটা সবার জন্য না জানলেও চলবে। ঠিক আছে, সো এটা কি? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। ইনকমপ্লিট প্রেডিকশন। তাহলে দেখো এখানে কি ইনকমপ্লিট থেকে গেছে না? ইনকমপ্লিট থেকে গেছে না, এই জন্য ওইটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট প্রেডিকশন। এটা একটা ট্রানজিটিভ ভার্ব যেটাতে কি থেকে গেছে? ইনকমপ্লিট থেকে গেছে। ইনকমপ্লিট থাকার কারণে তাকে পরিপূর্ণতা দিতে হয়েছে। ঠিক আছে, কিসের মাধ্যমে? এই অতিরিক্ত একটা শব্দের মাধ্যমে। বুঝছো? তাহলে এই ছিল আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। সো ফ্যাক্টিটিভ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যে কোনো ধরো ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, সবকিছুর জন্যই কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে আমাদের। আচ্ছা, এরপরে দেখি আমরা কি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব তুলনামূলক একটু সহজ। ঠিক আছে, খুবই সহজ ধরতে গেলে ফ্যাক্টিটিভ ভার্বের তুলনায়। সো রিফ্লেক্সিভ ভার্বটা কি? রিফ্লেক্সিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, বাট এখানে কি? এখানে স্পেশাল প্রকারটা কি? স্পেশাল জিনিসটা কি? স্পেশাল জিনিসটা হচ্ছে এর সাবজেক্ট ও অবজেক্ট দুইটাই কি হবে? একই ব্যক্তি অথবা একই বস্তু বোঝাবে। ঠিক আছে, এর যে সাবজেক্ট থাকবে, এর যে অবজেক্ট থাকবে, দুইটাই একই ব্যক্তি অথবা একই বস্তু বোঝাবে। তখন এটা কি হবে? রিফ্লেক্সিভ ভার্ব হবে। ঠিক আছে, যেরকম হি কিলড হিমসেলফ, হি এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তারপর হিমসেলফ এটা কি? এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো হি মানে সে, তাকেই কিন্তু আবার হিমসেলফ দিয়ে কিন্তু তাকেই বোঝানো হচ্ছে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই পার্সনকে বোঝানো হচ্ছে বা একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এরকম হইলে তখন আমরা তাকে কি বলি? যে ভার্বটা বসে, ভার্বটাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, আর এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে কি বলা হয় জানো? এই অবজেক্টটাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট।
বুঝছো, অবজেক্টেরও কিন্তু অনেক প্রকারভেদ আছে। সো এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। যখন সাবজেক্টকেই মিন করছে, কে মিন করছে, অবজেক্টটা মিন করছে, তখন ওই অবজেক্টকে আমরা বলবো রিফ্লেক্সিভ অবজেক্ট। আর রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত যে ভার্ব, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, তাহলে দেখো শি ফ্যান্ড হারসেলফ মানে কি, সে নিজে নিজে ওই যে তোমার ফ্যানে ঝুলে পড়ছে, তাই না, মানে গলায় দড়ি দিয়ে দিছে আর কি, এটা বুঝাইতেছে। সো এখানে নিজে নিজেই, শি হারসেলফ একই ব্যক্তি, তাই না। সো তোমার হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই যদি ব্যক্তিকে বোঝাই, তাহলে আমরা কি বলি, এটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, ব্যাখ্যাটা একই হবে। আচ্ছা, একই কথা, এই জন্য দুইবার বললাম না। এরপর আসো, এরপরে কগনেট ভার্ব, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ফ্যাক্টিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব, এই দুইটা 3 স্টার। ঠিক আছে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্যাক্টিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব। তাহলে কগনেট ভার্বটা কি, কগনেট ভার্বটা হচ্ছে কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব। এতক্ষণ আমরা ট্রানজিটিভ ভার্বের প্রকার পড়লাম, এটা কিন্তু আবার ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে কগনেট ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা লাগবে না পরীক্ষায়, লাগবে কি আইডেন্টিফিকেশন। তুমি কেমনে করবা যে ভার্বটা থাকবে ওই ভার্বেরই সমজাতীয় অবজেক্ট হবে। তাহলে দেখো, একটু আস্তে বলি কথাটা, বুঝায় বলি, যে ভার্বটা বসবে, ঠিক আছে, এই জাতীয় সেন্টেন্সে যে ভার্বটা বসবে, ভার্ব থেকেই অবজেক্টটা নেওয়া হয়েছে। তার মানে কি, ভার্বের সমজাতীয় অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্টটা কি হবে, ভার্বের সমজাতীয় শব্দ দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাহলে খুবই সহজ, কগনেট ভার্বটা কি, এটা এমন একটা ভার্ব যে ভার্ব থেকেই তোমার কি নেওয়া হয়েছে, অবজেক্টটা নেওয়া হয়েছে, বা সমজাতীয়, ভার্বের সমজাতীয় শব্দ দিয়ে অবজেক্টটা তৈরি করা হয়েছে, ভার্বের সমজাতীয় শব্দ দিয়ে অবজেক্টটা তৈরি করা হয়েছে। যেরকম দেখো, হি র্যান আ রেস, তাহলে এই রেস কথাটা কই থেকে, এই যে র্যান, এখান থেকে, র্যান আ রেস এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, শি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, এই যে সাউন্ড স্লিপ, ঠিক আছে, সাউন্ড স্লিপ এটা কার জাতীয়, এই যে মানে সাউন্ড স্লিপ, ঘুমাইছে যে, তাই না, এটা কি ভার্ব, কি এই যে স্লেপ্ট, এই ভার্বটা কি মিন করছে না, হি স্লেপ্ট, যদি আমি বলতাম যে হি স্লেপ্ট, ঠিক আছে, সে ঘুমাইছিল, তাহলে একটা কিন্তু বাক্য হয়ে যাইতো। এখন আমি অতিরিক্ত কি, সে কিরকম ঘুমাইছে, সে একটা সাউন্ড স্লিপ নিছে, ঠিক আছে, সে একটা পরিপূর্ণ অনেক তৃপ্তিদায়ক একটা ঘুমাইছে, মানে ঘুম সে গ্রহণ করছে। তাহলে দেখো, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব থেকে কিন্তু নেওয়া হয়েছে সাউন্ড স্লিপ। র্যান আর রেস, এই রেসটা যে দৌড়াইতেছে, রেসে তো দৌড়াই, তাই না, এই রেসটা কই থেকে নেওয়া হয়েছে, র্যান এই কথাটা থেকে নেওয়া হয়েছে। সাউন্ড স্লিপ কই থেকে নেওয়া হয়েছে, স্লেপ্ট এই কথাটা থেকে নেওয়া হয়েছে। সো এই দুইটা যে ভার্ব, এই দুইটা ভার্ব কি হবে, কগনেট ভার্ব হবে। ঠিক আছে, দুইটাই কি হবে, কগনেট ভার্ব হবে। তাহলে খুবই সহজ, কি বললাম, ওই যে ভার্বটা, ভার্বেরই সমজাতীয় অবজেক্ট বসবে। ঠিক আছে, আচ্ছা, মানে তোমার এটা হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব সে ছিল, হি র্যান, এ পর্যন্ত নিলে ইনট্রানজিটিভ। এখন এটাকে জোর করে ট্রানজিটিভ করা হয়েছে, বুঝছো কিভাবে, এই যে অতিরিক্ত একটা সমজাতীয় শব্দ ওই র্যানের পাশে বসানো হয়েছে। ঠিক আছে, যেটা ওই র্যান থেকে নেওয়া হয়েছে, বুঝছো, ওই ভার্ব থেকে নিয়ে অবজেক্টটা বসানো হয়েছে। আচ্ছা, তাহলে কগনেট ভার্ব যেটা, কগনেট ভার্ব আমাদের শেষ। কগনেট ভার্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো ভার্ব অফ পারসেপশন। ঠিক আছে, ভার্ব অফ পারসেপশন জিনিসটা কি, পারসেপশন জিনিসটা হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয়, যে নাক, কান, জিহ্বা, ত্বক ইত্যাদি দিয়ে, যে 5টা যে ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলো ফিল করতে পারি, যেগুলো আমরা বুঝতে পারি, সেটাই হবে ভার্ব অফ পারসেপশন। তাহলে পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আছে, এই যে নাক, কান, জিহ্বা, ত্বক, এগুলা দিয়ে আমরা যেসব ফিল করতে পারি, যেসব বুঝতে পারি, ঠিক আছে, এইগুলো থাকলেই আমরা কি বলবো, ওই ভার্বটাকে বলবো ভার্ব অফ পারসেপশন। খুবই সহজ। তাহলে দেখো, দ্য রোজ স্মেলস সুইট। ঠিক আছে, দেখো স্মেল, এখন স্মেলটা আমরা কি দিয়ে ফিল করতে পারি, হ্যাঁ, নাক দিয়ে নাকি কান দিয়ে, অবশ্যই তো নাক দিয়ে, তাই না। সো নাক দিয়ে আমরা স্মেলটা ফিল করতে পারি, তাহলে এটা একটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ফিল করতে পারতেছি, এই জন্য এই যে স্মেলটা কি হবে, ভার্ব অফ পারসেপশন হবে। ঠিক আছে, তারপর উই সি উইথ আওয়ার আইস, দেখো আমরা তো চোখ দিয়ে দেখি। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, মানে পঞ্চ ইন্দ্রিয়ের ক্যাটাগরিতে যেগুলো পড়বে সবগুলাই থাকবে ভার্ব অফ পারসেপশন। এগুলো কিন্তু আবার অন্য প্রকার ভার্বও হয়। ঠিক আছে, এগুলা কিন্তু তুমি এটা, দ্য রোজ স্মেলস সুইট, উই সি উইথ আওয়ার আইস, এই যে সি, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ভার্বও হয়, তাই না, মানে প্রিন্সিপাল ভার্বেরই অনেক ক্ষুদ্র প্রকারে, ঠিক আছে, একদম বিস্তারিত ক্ষুদ্র প্রকারে নিয়ে এসে ভার্ব অফ পারসেপশনটা বের করা হয়েছে।
ঠিক আছে, তো একটা স্পেশাল ক্যাটাগরি, জাস্ট একটা স্পেশাল ক্যাটাগরিগুলো নিয়ে আমরা পড়তেছি, বুঝছো? নর্মাল জিনিস তো তোমরা জানোই। তারপরে আসো রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্বটা খুবই সহজ। রেসিপ্রোকাল ভার্বটা কি? রেসিপ্রোকাল ভার্বটা হচ্ছে তোমার যে সেন্টেন্সে ইচ আদার এবং অন অ্যানাদার থাকবে সেটাই হবে রেসিপ্রোকাল ভার্ব। ঠিক আছে, মানে ওই যে সেন্টেন্সে ইচ আদার অন অ্যানাদার আছে না, ওই সেন্টেন্সের যে ভার্বটাই হবে রেসিপ্রোকাল ভার্ব। ঠিক আছে, এখন এখানে একটা কারেকশন আসে। ঠিক আছে, এটা কিন্তু সেন্টেন্স কারেকশন হিসেবেও আসে, বা নিচের কোনটি সঠিক সঠিক নয় এরকম থাকতে পারে। যে ইচ আদার যেটা, ইচ আদার যেটা, ইচ আদার কি বোঝায় জানো? ইচ আদার হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে বোঝায়, দুইজন ব্যক্তির মধ্যে, ব্যক্তির মাঝে, দুইজন ব্যক্তির মাঝে কি বসে? ইচ আদার বসে। ঠিক আছে, আর অন অ্যানাদার, অন অ্যানাদার, ঠিক আছে, অন অ্যানাদার কি বসে? দুইয়ের বেশি। ঠিক আছে, টু প্লাস ব্যক্তির মধ্যে, বুঝছো? দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে কি বসে? তোমার হচ্ছে অন অ্যানাদার বসে। এটা কিন্তু সেন্টেন্স কারেকশনে আসে, বুঝছো? এটা সেন্টেন্স কারেকশনে আসে। তো দেখো ইচ আদার হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে। এখানে দেখো রহিম অ্যান্ড করিম হেল্পড ইচ আদার, ইচ আদার আছে। একটা সেন্টেন্সে ইচ আদার থাকলে ওটা কি হবে? ওই যে ভার্বটা হবে রেসিপ্রোকাল ভার্ব। সো হেল্পড যেটা, এটা রেসিপ্রোকাল ভার্ব, খুবই সহজ। বাট তোমার পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় রহিম অ্যান্ড করিম হেল্পড অন অ্যানাদার এটা দিয়ে দিছো, যেহেতু তোমাকে বললো যে কারেকশন বা কারেক্ট দ্য সেন্টেন্স। ঠিক আছে, তখন তুমি কি করবা? রহিম অ্যান্ড করিম হেল্পড অন অ্যানাদার কেটে তুমি কি করবা? ইচ আদার করবা। কারণ দুইজন ব্যক্তির মধ্যে বোঝালে ইচ আদার হয়। রহিম কে করিম দুজন ব্যক্তির মধ্যে বোঝালে কি বসে? ইচ আদার বসে। এই জন্য তুমি ইচ আদার বসাবা। ঠিক আছে, খুবই সহজ ছিল এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কুইজ আছে। কুইজটা কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কুইজটা কিভাবে করতে হবে? কুইজটাই যে আমি একটু দাঁড়াইতেছি এখানে, তুমি ভিডিওটা পজ করো। ঠিক আছে, ভিডিওটা পজ করে তুমি সবগুলা বের করো। ঠিক আছে, 5টা তুমি হচ্ছে টাইম নাও, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড। ঠিক আছে, তুমি হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে এই যে পাঁচটা যে প্রকারভেদ তুমি বের করো। ঠিক আছে, ভিডিওটা পজ করেই বের করো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি অ্যান্সার বলতেছি, অ্যান্সারটা জাস্ট মিলে আনিবা। হ্যাঁ, আই হোপ তোমরা ভিডিও পজ করে এটা সবাই বের করছো। এখন চলো আমরা অ্যান্সারটা দেখি। দে হেল্পড দেমসেলভস, খুবই সহজ, যেহেতু এই যে দে এবং দেমসেলভস সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিগুলোকে বোঝাইতেছে, তাই না? তারা নিজেদেরকে হেল্প করছে। তাহলে এই যে একই যে সাবজেক্ট অবজেক্ট একই বোঝাইলে বা সেলফ যুক্ত থাকলে, সেলফ কিন্তু সিঙ্গুলার, SELF, সেলফ সিঙ্গুলার। ঠিক আছে, আর এই যে সেলফটা হচ্ছে সিঙ্গুলার, আর সেলভস এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু দে আছে এই জন্য দেমসেলভস, বুঝছো? সেলফস হয়েছে। এই যে হেল্পড যেটা, এটা কি হবে? এটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপর আই হিয়ার দ্য সাউন্ড অফ মিউজিক। এই যে দেখো হিয়ার, কান দিয়ে শুনছে, তাই না? এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করা বুঝাইতেছে। তো তাহলে এটা কি? এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, ওকে। আচ্ছা, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। ঠিক আছে, দুইটা গুরুত্বপূর্ণ বলছিলাম শুরুতেই। ফ্যাক্টেটিভ ভার্বটা কি? ফ্যাক্টেটিভ ভার্বটা হচ্ছে ওই যে উই ইলেক্টেড হিম, এ পর্যন্ত দিলে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, মনের ভাব পুরোপুরি প্রকাশ পায় নাই। এই জন্য চেয়ারম্যান অতিরিক্ত যে অবজেক্টটা সেটা এসে বসছে এখানে। ঠিক আছে, অতিরিক্ত শব্দটা এসে বসছে। তো এটা কি? এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, আচ্ছা, এরপরে আসো, উই ড্রিমড আ সুইট ড্রিম। তাহলে দেখো এই যে ড্রিমড, এটা হচ্ছে ভার্ব, এই ভার্ব থেকেই অবজেক্টটা গ্রহণ করা হয়েছে, তাই না? তাহলে এই যে উই ড্রিমড আ সুইট ড্রিম, এই যে ড্রিমড যেটা, সেটা হবে কগনেট ভার্ব, ঠিক আছে। তারপর 20 men helped on another। তাহলে এই যে দেখো হেল্পড যে কথাটা, 20 men helped, দেখো 20 men কিন্তু, ঠিক আছে, এই জন্য দুইয়ের বেশি না, এই জন্য কিন্তু অন অ্যানাদার কথাটা বসছে। ঠিক আছে, হেল্পড অন অ্যানাদার, ইচ আদার অন অ্যানাদার থাকলে ওটা কি হয়? রেসিপ্রোকাল ভার্ব হয়, রেসিপ্রোকাল ভার্ব হয়। ঠিক আছে, আই হোপ তোমরা 5টার মধ্যে 5টাই পারছো। তোমার কাছে হয়তো লাগতেছে ক্লাসটা অনেক ছোট, আসলে
ক্লাসটা আমাদের এখানে শেষ। ক্লাসটা অনেক ছোট, বাট বিশ্বাস করো আমরা কি টার্গেট নিছি, 3 মাস টার্গেট নিছি। 3 মাসে আমরা টোটাল জিকে ইংলিশ শেষ করব। প্রতিদিন অল্প অল্প করে পড়তেছি, এই অল্প অল্প করে পড়াই কিন্তু অনেক কিছু হয়ে দাঁড়াবে তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার নিজেরও এখানে মোটিভেশন প্রয়োজন আসলে। তুমি দেখো প্রত্যেক দিন একটা করে ক্লাস নেওয়া, আমার আসলে পরশুদিন ভাইবা, ঠিক আছে, আমি তারপর ক্লাস নিতে আসছি, মানে খুব জোর করে নিজেকে পুশ করে ক্লাস নিতে আসছি। তোমার জন্য যেরকম চ্যালেঞ্জ একটা, আমার জন্য চ্যালেঞ্জ, কারণ প্রত্যেকদিন আমাকে ক্লাস নিতে হবে। প্রত্যেকদিন জিকে, মানে একদিন জিকে একদিন ইংলিশ কন্টেন্ট তোমাদের গুছাই দিতে হবে, ঠিক আছে? সো এটা আসলে আমার নিজের জন্য চ্যালেঞ্জ। দোয়া করবা যাতে আমি নিজেও এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি, এবং তোমাদের জন্য দোয়া থাকলো যাতে তোমরা এটা পারো, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। শেয়ার করলে কি হবে, তুমি একটা ফ্রেন্ডের উপকার করবা, সে না চাইলেও সে দেখবা যে ঠিকই তোমাকে মনে রাখছে, ঠিক আছে? দেখবা যে তোমারও সে উপকার করতেছে, এমন কিছু তোমাকে মানে ম্যাটেরিয়াল সাপ্লাই দিতেছে যেটা তুমি খোঁজ হয়তো জানতা না, ঠিক আছে? সো যদি ক্লাসটা ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? আর হচ্ছে নোটটা জমা দিতে পারো। সো আজকে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ ভার্বস, এই যে টপিকটার আজকে আমাদের শেষ লেকচার, 3 নম্বর লেকচার আর কি। আচ্ছা, আজকে যদি আমরা লেকচারটা করি খুবই সংক্ষেপে হবে, সংক্ষেপে বলতে 20 মিনিটের মধ্যে শেষ হবে অ্যাজ ইউজুয়াল যেটা। তাহলে আমাদের মানে আজকে লেকচারটা কমপ্লিট করলে আমাদের এই যে টপিকটা শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভার্ব নিয়ে যে আমরা সব পড়ে ফেলছি এরকম না, ভার্ব নিয়ে আরও অনেক পড়াশোনা আছে, যেগুলো আমরা সামনের যে টপিকগুলো আসবে, মানে সামনের দিনগুলোতে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলোতে ভার্ব রিলেটেড আর যেগুলো প্রয়োজন আমাদের সেগুলো আমরা শিখে ফেলবো, ঠিক আছে? আপাতত আজকে 3 নম্বর লেকচারটা করলে আমাদের এই টপিকটা মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের শেষ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকে নোট করতেছো, নোটগুলা যদি একটু গুছায় রাখো, মানে যদি কন্টেন্টগুলো এখনই গুছায় রাখো, ভবিষ্যতে দেখবে তোমাকে অনেক হেল্প করতেছে, ঠিক আছে? নিজে তৈরি করা নোট কিন্তু অনেক হেল্প করে। ফিউচারে তুমি কি আবার আমার পুরোটা ক্লাস দেখবা, মানে এরকম কি পসিবল যে আবার তুমি সব ক্লাস দেখলা, আবার তুমি হচ্ছে পড়লা, মানে অনেক লেন্দি প্রসেস না? সো এখন যেটা তুমি পড়তেছো সেটা যদি তোমার নিজের কাছে একটা নোট রেখে দাও, তাহলে দেখবে যে ফিউচারে তোমাকে অনেক হেল্প করতেছে, ঠিক আছে? এবং চাইলে এই যে তুমি নোটগুলো করতেছো, নোটগুলো হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। শেয়ার করার যদি একটা মানসিকতা রাখো, তাহলে দেখবে তুমি সুন্দর করে নোট করতেছো, তাই না? সো আলটিমেটলি তোমারই উপকারে আসবে। ওকে, তো চলো আজকে আমাদের যে 3 নম্বর লেকচারটা শুরু করি, 20 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে যেটা আছে, প্রথমে হচ্ছে কোপুলেটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, কোপুলেটিভ ভার্ব যেটা, এটার সাথে কিন্তু একটা ভার্বের মিল আছে, কোনটা সেটা বলো তো? ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে? এখন মিল কোথায়, অমিল কোথায়, দুইটাই আমরা পড়বো। ওকে, আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্বটা কি ছিল? ফ্যাক্টিটিভ ভার্বটা ছিল এক প্রকার ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এটা কিন্তু ছিল ট্রানজিটিভ ভার্ব, এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা, আর কোপুলেটিভ ভার্বটা কি? কোপুলেটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে অমিল আর কি, মানে দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বটা এক প্রকার ট্রানজিটিভ, আর কোপুলেটিভটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন মিলটা কোথায় তাহলে? মিলটা হচ্ছে কোপুলেটিভ যে ভার্বটা, এখানেও একটা অতিরিক্ত অর্থ বসে, একটা অতিরিক্ত শব্দ বসে। কেন? তার পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য, ঠিক আছে? তার পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য এই যে কোপুলেটিভ ভার্ব, এখানে একটা অতিরিক্ত শব্দ বসে। ফ্যাক্টিটিভ ভার্ব এখানেও কিন্তু আমরা পাইছিলাম যে সে তার অর্থ প্রকাশ করতে একটা অতিরিক্ত শব্দ নিছে, ঠিক আছে? অতিরিক্ত শব্দ বসছে। তাহলে দেখো, তোমার ফ্যাক্টিটিভ ভার্বে অতিরিক্ত একটা শব্দ বসে, কোপুলেটিভ ভার্বে অতিরিক্ত একটা শব্দ বসে, ঠিক আছে? দুইটাতে এখানে মিল আছে। তাহলে অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে কোপুলেটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ইনট্রানজিটিভ ভার্ব, আর ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ওকে, এখানেই তাহলে তুমি পার্থক্যটা পাবে, ঠিক আছে? এভাবে তুমি অ্যান্সার করতে পারবে। দুইটাতেই অতিরিক্ত একটা শব্দ বসবে, কিন্তু মনে হবে যে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পায় নাই, একটা শব্দ নিয়ে আসা উচিত, ঠিক আছে? দুইটাতেই এটা মনে হবে। বাট অমিলটা কোথায়? একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে কোপুলেটিভ যে ভার্বটা, কোপুলেটিভ ভার্বের উদাহরণটা দেখো, হি লুকস হ্যাপি, দ্য ম্যান সিমস টু বি টায়ার্ড। তাহলে দেখো, দ্য ম্যান সিমস, যদি আমি এই পর্যন্ত আর মানে কথাটা শেষ করে ফেলি, এরপরে যদি আর কিছু না বলি, তাহলে কি মনে হচ্ছে? একটা কিছু অপূর্ণ থেকে গেছে, এরকম মনে হচ্ছে না? এই জন্য কি বসছে? টু বি টায়ার্ড, ঠিক আছে? লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা অনেক টায়ার্ড, লোকটা অনেক ক্লান্ত, তাই না? আচ্ছা, তাহলে এখানে সিমসটা কি হবে? সিমসটা হবে কোপুলেটিভ ভার্ব। এরপরে হি লুকস, এরপরে যদি আমি আর কিছু না বসাই, অতিরিক্ত যে হ্যাপি শব্দটা যদি না নেই, তাহলে যে লুকস মনে হচ্ছে একটা মানে ইনকমপ্লিট থেকে গেছে মনে হচ্ছে। আমাদের যে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পায় নাই, এরকম মনে হচ্ছে, তাই না? তাহলে এইটা যেটা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব হইতেছে। কেন? কারণ অতিরিক্ত একটা শব্দ বসছে। ওকে, তাহলে মিল এবং অমিল দুইটা জিনিস দেখেই আমাদের কোপুলেটিভ এবং ফ্যাক্টিটিভ ভার্ব এটাকে পার্থক্য করতে হবে এবং অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? আই হোপ সবার ক্লিয়ার হয়েছে।
আচ্ছা, আমাদের কিন্তু ক্লাসটা শেষে আমাদের কিন্তু কুইজটাও আছে, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল আগের যে ক্লাসে তোমরা কুইজে যেভাবে পার্টিসিপেট করছিলে আজকে ওইভাবে পার্টিসিপেট করবা। আচ্ছা, এরপর আসো ইনকোয়াটিভ ভার্ব। ইনকোয়াটিভ ভার্ব যেটা, ইনকোয়াটিভ ভার্ব অনেক কিছু সংখ্যাতে অনেক কিছু লেখা আছে, যে আরম্ভ, বিকাশ, পরিবর্তন, মানে এগুলো আমি আসলে লিখছি, সবগুলো কম্পাইল করে লিখছি। এখন এত কিছু যদি তোমার মনে না থাকে, যে আরম্ভ বোঝায়, বিকাশ বোঝায়, পরিবর্তন বোঝায়, পরিণতি বোঝায়, এত কিছু যদি মনে না থাকে, তাহলে কি তুমি জাস্ট হচ্ছে এটা মনে রাখো যে কোনো কিছু হওয়া বোঝাবে, কিছু একটা হচ্ছে, ঠিক আছে? একটা প্রসেস হওয়া বোঝাবে, কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে কোনো কিছু একটা হওয়া বোঝাচ্ছে, যে একটা কোনো কিছু চলতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এরকম বোঝাইলে ওটা কি হবে? ইনকোয়াটিভ ভার্ব। যেরকম আমি একটু বুঝাই, দেখো, হি বিকাম ওল্ড, হি বিকাম ওল্ড, তাহলে দেখো সে হচ্ছে মানে কি হয়ে গেছিল, একটা কি হয়ে গেছিল, সে ওল্ড হয়ে গেছিল, তাই না? হি বিকাম ওল্ড, তাহলে দেখো একটা প্রসেসের মাধ্যমে গিয়ে সে কি হয়ে গেছে? ওল্ড হয়ে গেছে, বুঝছো? তাহলে কোনো কিছু একটা হওয়া বোঝাচ্ছে, বুঝছো? যেরকম আরম্ভ, বিকাশ, পরিবর্তন, পরিণতি, এটা কি? এটা হচ্ছে পরিণতির আন্ডারে পড়তেছে, যে সে কি হয়ে গেছে? ওল্ড হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তাহলে এটা কিসের আন্ডারে পড়তেছে? পরিণতির আন্ডারে পড়তেছে। এখন তোমার যদি এত কিছু না মনে থাকে, তুমি এরকম মনে রাখবা যে প্রসেস একটা, সেটা হওয়া বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাট শুরুতে যখন পড়তেছো, শুরুতে তুমি সবগুলো মনে রাখো, যে আরম্ভ, বিকাশ, পরিবর্তন বা পরিণতি, ঠিক আছে? এগুলো বোঝাবে। ক্লিয়ার? আর তুমি যদি সিম্পলি মনে রাখতে চাও বা হচ্ছে তোমার শর্ট টেকনিকে, তাহলে প্রসেস কোন একটা হওয়া এরকম বোঝাবে। ওকে, তারপর দ্য মিল্ক হ্যাজ টার্নড সোর, এ দেখো কোন একটা প্রসেস হয়েছে, হয়ে কি হয়ে গেছে? সোর হয়ে গেছে, বা হচ্ছে মানে টক হয়ে গেছে, তাই না? তুমি যদি দুধের মধ্যে যদি কয়েক ফোঁটা লেবুর রস দাও, তাহলে ওই দুধটা কি হয়ে যাবে? দুধটা হয়েছে টক হয়ে যাবে, তাই না? আচ্ছা, নষ্ট হয়ে যাবে আর কি। তো এখানে দেখো একটা প্রসেসের মাধ্যমে কোনো কিছু একটা হয়ে গেছে, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে, প্রসেসের মাধ্যমে একটা হওয়া, এরকম বোঝাচ্ছে। সো এই যে টার্ন শব্দটা কি হবে? ইনকোয়াটিভ ভার্ব হবে। ওকে, আচ্ছা, এরকম ইনকোয়াটিভ ভার্ব আরো আছে, গেট, গ্রো, বিকাম, এটা তো পড়লাম আমরা, কাম, টার্নস, ফেল, এটসেট্রা, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে। এখন তুমি বের করবা কেমনে? এগুলো যদি মুখস্থ রাখো হবে না, ঠিক আছে? হবে না, মুখস্থ রাখলে হবে না। এই যে এগুলো দেখবা, আরম্ভ, বিকাশ, পরিবর্তন, পরিণতি, এগুলো বোঝাচ্ছে কিনা। আর শর্ট টেকনিকে কি? কোনো একটা প্রসেস হওয়া, কোনো একটা প্রসেস হচ্ছে বা হয়ে গেছে, ঠিক আছে? মানে প্রসেস হয়ে গেছে, একটা প্রসেস বোঝাইলে, যে প্রসেসের মাধ্যমে এই জিনিসটা হয়েছে, এরকম বোঝাইলেই ওইটা কি হবে? ইনকোয়াটিভ ভার্ব হবে। ওকে, আচ্ছা, তাহলে এটাও আমাদের শেষ প্রায়, শেষ প্রায় বলতে ইনকোয়াটিভ ভার্ব শেষ। আচ্ছা, এরপরে যেটা, এরপরে হচ্ছে প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ, ঠিক আছে? দুইটা একই সাথে আর কি। আমার কথা মাঝে মাঝে একটু আটকে আসতেছে, ঠিক আছে? এখন আমি ক্লাসটা রেকর্ড করতেছি, এখন প্রায় হচ্ছে কয়টা বাজে? 6টা 14 বাজে। আমি হচ্ছে টাইমের দিকে যদি তাকাই, আজকে আমার সেকেন্ড প্রফ, এটার শেষ ভাইবা যেটা, সেটা শেষ হয়েছে। এরপরে হচ্ছে রাতে আমি না ঘুমায় প্রায় হচ্ছে ভাইবাটা অ্যাটেন্ড করছি, ঠিক আছে? আধা ঘন্টার মতন শুইছি, এরপরে হচ্ছে আহ, ঘুম আসে নাই আর কি, মাথার মধ্যে শুধু পড়াটাই ঘুরতেছিল। এরপরে হচ্ছে ভাইবা টাইবা দিয়ে এসে খাওয়া দাওয়া করে এসে রুমে শুইতে শুইতে 4টা 5টা বেজে গেছে। 5টা থেকে এরপর ঘুম দিয়ে উঠছি, উঠে একবারে হচ্ছে কয়টা 11টা 12টার দিকে উঠছি আর কি। এরপরে কন্টেন্ট গুছাইলাম, আরও অনেক কাজ ছিল, আমার বাসাতেও যাব আমি, ঠিক আছে? সব কিছু করে আর কি, ক্লাস নিতে নিতে শুরু করতে করতে 6টা 14 বেজে গেল আর কি। আচ্ছা, যাই হোক, এরকম কিছু দিন আসে। প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ ভার্ব। প্রোগ্রেসিভ ভার্ব এটা হচ্ছে কোনো কিছু কন্টিনিউয়াস, কোনো কিছু একটা কন্টিনিউয়াসলি হচ্ছে, এরকম যদি বোঝাই তাহলে হবে প্রোগ্রেসিভ, ঠিক আছে? আর নন প্রোগ্রেসিভ যেটা, নন প্রোগ্রেসিভ হচ্ছে কন্টিনিউয়াস না, ঠিক আছে? মানে চলতেছে না, ঠিক আছে? কোনো কিছু একটা কন্টিনিউয়াসলি চলতেছে, এখনো চলতেছে, এরকম যদি বোঝাই তাহলে হবে প্রোগ্রেসিভ। আর যদি কন্টিনিউয়াস না বোঝাই, তাহলে এটা কি হবে? নন প্রোগ্রেসিভ হবে। খুবই সহজ। এখন দেখো, আই এম প্লেইং, এই যে দেখো আমি খেলতেছি, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস একটা প্রসেস না, খেলতেছি, চলতেছে, একটা জিনিস চলতেছে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে প্রোগ্রেসিভ, ঠিক আছে? আচ্ছা, আর হি বিলিভস মি, কোনো কিছু একটা কি চলতেছে, এটা বুঝাইতেছে, কন্টিনিউয়াস কোনো কিছু একটা হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, এই জন্য এটা কি হবে? এটা হবে নন প্রোগ্রেসিভ। ওকে, এটা কি হবে? এটা হবে তাহলে নন প্রোগ্রেসিভ। এটা খুব সহজ ছিল। এরপরেরটা আসো, এরপরটা যেটা, সেটা একটু ইন্টারেস্টিং। দেখো, গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব, এটা কি? এটা হচ্ছে নর্মাল যে ভার্ব, ভার্বটার সাথে একটা প্রিপোজিশন বসবে, ঠিক আছে? ওই ভার্বের আগে অথবা পরে একটা অতিরিক্ত একটা অর্ড বসবে, সেটা কি? প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন বসার পর তার যে অর্থটাই চেঞ্জ করে দিবে। তাহলে এক ভার্বের আগে অথবা পরে একটা প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন বসার পরে ওই ভার্বের যে অর্থটা
অর্থটাই পরিবর্তন করে দিবে। এরকম যদি হয় তখন ওটাকে আমরা বলবো গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব। ঠিক আছে, তাহলে এই যে দেখো পূর্বে বা পরে কি বসবে, প্রিপোজিশন বসবে। ঠিক আছে, প্রিপোজিশন বসে ওইটার অর্থের কি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, যেটা বললাম। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে রানের একটা অর্থ আছে না, এখন দেখো এটাতে নিচেরটাতে হি ডোন্ট রান আফটার মানি, তাহলে কি যে তুমি এটাতে কি বোঝাইতেছে যে টাকা পয়সার পেছনে ছুটিও না। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝাইতেছে দেখো তো, একটা লোভ বোঝাইতেছে যে টাকা পয়সার প্রতি লোভ করা যাবে না। ঠিক আছে, টাকা পয়সার প্রতি, বেশি টাকা পয়সার জন্য লোভ করা যাবে না। তাহলে দেখো দুইটার মধ্যে কিন্তু অর্থের ডিফারেন্স আছে। ঠিক আছে, অর্থটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে একই শব্দ রান, রানস মানে একই শব্দ আর কি, রান, রানের পরে কি বসছে, একটা প্রিপোজিশন বসছে, তার অর্থটা চেঞ্জ করে দিছে। এই জন্য এটা কি হবে, এটা হবে হচ্ছে গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব। ঠিক আছে, তাহলে নিচেরটা যেটা, নিচেরটা কিন্তু গ্রুপ ভার্ব, উপরেরটা না। নিচেরটা হচ্ছে গ্রুপ ভার্ব, আর এই যেটা হি রানস ফাস্ট, এটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার আর কি হইতে পারে, এটা হচ্ছে ফানাইটো হইতে পারে। ঠিক আছে, অনেক প্রকারের মধ্যে পড়তেছে, বাট এটা কিন্তু গ্রুপ ভার্ব না। গ্রুপ ভার্ব কোনটা, নিচেরটা। আচ্ছা, এরপরে এরপরে কি আমরা শেষে আসছি না, লাস্টের দুইটা। এখানে এটা মেনলি হচ্ছে কারেকশনের জন্য, বা তোমার হচ্ছে হ্যাঁ কারেকশনের জন্য, বা তোমার হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটার আইডেন্টিফিকেশনের জন্য, দুইটার জন্যই লাগে। ঠিক আছে, আচ্ছা প্রিন্সিপাল ভার্বটা কি, খুবই সহজ, ছোটবেলা থেকে পড়ছো যে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে নিজস্ব অর্থ আছে, এরকম বোঝায় প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি কি, তার নিজস্ব অর্থ নাই, সে কি করে, প্রিন্সিপাল ভার্বকে একটা সাহায্য করে জাস্ট। ঠিক আছে, পুরোপুরি অর্থ প্রকাশ করতে। বা অক্সিলারি ভার্ব, সে তার অর্থ প্রকাশ করে প্রিন্সিপাল ভার্বের সহায়তা নিয়ে। ওকে, তাহলে নিজস্ব অর্থ থাকলে ওটাকে বলবো আমরা প্রিন্সিপাল ভার্ব, নিজস্ব অর্থ যদি না থাকে তাহলে ওটাকে আমরা কি বলি, অক্সিলারি ভার্ব বলি। খুবই সহজ, নিজস্ব অর্থ থাকলে প্রিন্সিপাল, না থাকলে অক্সিলারি ভার্ব। এখন এই যে দেখো হি নিডস মানি, এইখানে নিডস যেটা, নিড যেটা, তার মানি বা টাকার প্রয়োজন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আমরা জানি নিড, ঠিক আছে, নিড যে শব্দটা আছে, নিড শব্দটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, নিড যে শব্দটা আছে, নিড শব্দটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এখানে কোনো ডাউট নাই। এই যে মডাল অক্সিলারি ভার্ব একটা বাক্যে প্রিন্সিপাল ভার্ব, এটাতে পরিণত কেন হলো, কারণ ওই বাক্যে আর কোনো কি নাই, আর কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, মানে ভার্বই নাই। তার মানে কি, একটা সেন্টেন্স গঠন করার জন্য ভার্ব মাস্ট লাগবেই, এটা আমরা জানি। একটা সেন্টেন্স গঠন করার জন্য কোন পার্টস অফ স্পিচ মাস্ট থাকতে হবে, ভার্ব মাস্ট থাকতে হবে। ভার্ব ছাড়া একটা সেন্টেন্স গঠন করা পসিবল না। ওকে, এখন ভার্বগুলোর মধ্যে কোন ভার্বটা থাকতে হবে, প্রিন্সিপাল ভার্বটা থাকতে হবে। তার মানে কি, যখন প্রিন্সিপাল ভার্ব নাই, অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। ওকে, মানে একটা যে তোমার হচ্ছে স্কুল, স্কুলে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল যদি না থাকে, যে ভাইস প্রিন্সিপাল, সে প্রিন্সিপালের মতন কাজ করবে, প্রিন্সিপালের দায়িত্বটা নিয়ে নিবে। ভিপি কি করবে, ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালের মতন কাজ করবে, তার দায়িত্বটা নিবে। এখানে সেই ঘটনাটা ঘটছে যে আর কোনো প্রিন্সিপাল ভার্ব নাই বা ভার্ব নাই, এই জন্য মডাল অক্সিলারি ভার্ব সে কি করছে, প্রিন্সিপালের দায়িত্বটা নিছে। ওকে, আচ্ছা তাহলে এরকম ক্ষেত্রে ওই যে মডাল অক্সিলারি ভার্বটা সে কি হয়ে যায়, প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে একটা বাক্যে প্রিন্সিপাল ভার্ব, তোমার হচ্ছে প্রিন্সিপাল ভার্বে যে ফানাইট এবং তোমার হচ্ছে নন ফানাইট, দুই প্রকারে আমরা পড়ছি। ফানাইট ভার্ব কিন্তু একটা থাকে, এরপর বাকিগুলো যেটা সেগুলো হচ্ছে নন ফানাইট হয়ে যায়। এটা আমরা পরে দেখবো, লাস্টে কুইজে আছে। ঠিক আছে, কুইজের ওইখানে আমরা দেখবো, এটা নিয়ে প্যারা নাই, তুমি আপাতত এটা বোঝো। ঠিক আছে, যে আর কোনো যদি ভার্ব না থাকে, মডাল অক্সিলারি ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, ঠিক আছে, মানে যত প্রকার অক্সিলারি ভার্ব আছে সে কি হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। আচ্ছা, হি নিড নট গো দেয়ার, এখানে দেখো গো, এই যে গো একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব একটা আছেই, তার মানে যে ভিপি ভাইস প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, তার তো প্রিন্সিপালের দায়িত্ব পালন করার কোনো কথা না, তাই না, তার তো কোনো ঠেকা পড়ে না এখন যে সে প্রিন্সিপালের দায়িত্ব পালন করবে। সে তার যে দায়িত্ব সেখানেই থাকবে, তার দায়িত্বকে অক্সিলারি ভার্ব হিসেবে তার হচ্ছে মানে মূল ভাবটা প্রকাশ করা। ঠিক আছে, সে সেটাই করবে, যে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে সে তার অর্থটা প্রকাশ করবে। ঠিক আছে, আর একটা সহজ জিনিস এখানে, মানে তুমি হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য সহজ জিনিস একটা এখানে অ্যাপ্লাই করতে পারো, সেটা কি, নট, নট কখনো প্রিন্সিপাল ভার্বের পরে বসে না। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্বের সাথে নট বসে না। নট কার পরে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে। না বোধক অথবা প্রশ্নবোধক করতে অবশ্যই অক্সিলারি ভার্ব প্রয়োজন আছে। ঠিক আছে, না বোধক অথবা প্রশ্নবোধক
এই দুই প্রকার সেন্টেন্স লেখার জন্য অবশ্যই কি লাগবে, অবশ্যই হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে। ঠিক আছে, অবশ্যই তোমার অক্সিলারি ভার্ব লাগবে। ঠিক আছে, তুমি এটা দিয়েও এখানে ডিফাইন করতে পারতেছো। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এটা নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। এরপরে আসি আমরা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব জানার আগে আমরা কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা একটু বলি। কমপ্লিমেন্ট হচ্ছে কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত একটা তথ্য, শুধু সাবজেক্ট সম্বন্ধে না, তোমার অবজেক্ট সম্বন্ধে হইতে পারে। ঠিক আছে, সাবজেক্ট অথবা অবজেক্ট সম্বন্ধে তার কোনো কিছু একটা তথ্য সেখানে আদান প্রদান, মানে সেখানে একটা প্রকাশ করবে। ঠিক আছে, এরকম বোঝাইলে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্বটা হচ্ছে সাবজেক্ট এবং ওই যে কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা করবে। তাহলে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্ট, সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, সাবজেক্ট বা অবজেক্ট এদের সম্বন্ধে কিছু একটা তথ্য দিবে, কিছু একটা বলবে। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এখানে কি হয়েছে? সাবজেক্ট, অবজেক্ট না কিন্তু, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট ওই যে সাবজেক্ট সম্বন্ধে যেটা বলতেছে। ঠিক আছে, ওই দুইটার মধ্যে কি করবে? মানে সম্পর্ক স্থাপন করবে বা যোগসূত্র তৈরি করবে। ওটা কি হবে? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আরেকটা হচ্ছে বাকি যে লিঙ্কিং ভার্বগুলো আছে, যেরকম স্মল, না এটা হচ্ছে স্মেল। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফল, গেট, বিকাম, ফিল, সিম, লুক, টার্ন, গ্রো, এগুলা। ঠিক আছে, মানে অনেকগুলো আছে। তুমি এখন যে লিঙ্কিং ভার্ব এগুলো সব থেকে বেশি ইউজ হয়। ঠিক আছে, এই জন্য আমি এই কয়েকটা তোমাদেরকে গুছাই দিচ্ছি, এই কয়েকটা তুমি পড়ে ফেলতে পারো। ঠিক আছে, আবার তুমি যেটা করতে পারো যে এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি এখানে বুঝো। দেখো, হি সিমস হ্যাপি। ওকে, হি সিমস হ্যাপি। এখন এই যে দেখো, এই যে হি সিমস হ্যাপি, এই সিমসটা কিন্তু আমরা একটু আগেও পড়ছি। ঠিক আছে, কোথায় পড়ছি একটু দেখি আমরা, কোথায় পড়ছি সিমসটা? শুরুর দিকে পড়ছি। ঠিক আছে, কোথায়? এই যে কপুলেটিভ। ঠিক আছে, সিমসটা এখানে কপুলেটিভের এখানেও পড়ছি যে সে, মানে মনে হচ্ছে যে অপূর্ণ থেকে গেছে, এই জন্য অতিরিক্ত কোনো একটা শব্দ এখানে বসছে, তাই না? কপুলেটিভের এখানেও পড়ছি। তার মানে কি, মানে আমরা যে প্রকারভেদগুলা পড়তেছি, এই যে সিমসটা কপুলেটিভও হইতে পারে, আবার হচ্ছে লিঙ্কিংও হইতে পারে। দুই প্রকারের মধ্যেই পড়তেছে, এরকম হইতেই পারে যে একটা ভাব দুই প্রকারের মধ্যেই পড়তেছে। কিন্তু তোমাকে অপশনগুলো দেখতে হবে। যদি কপুলেটিভ থাকে তোমার লিঙ্কিং থাকবে না, লিঙ্কিং থাকলে কপুলেটিভ থাকবে না। ঠিক আছে, তাহলে হি সিমস হ্যাপি, যে হি সম্বন্ধে এক্সট্রা একটা কি দিতেছে? তথ্য, মানে এক্সট্রা তথ্য বলতে তার সম্বন্ধে কমপ্লিমেন্ট দিতেছে। সো এই সিমসটা কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। ঠিক আছে, আচ্ছা, আর শি ইজ আ ডক্টর, এই যে শি সম্বন্ধেও তথ্য দিতেছে, এই জন্য এটাও কি? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা তো টু বি ভার্ব, খুবই সহজ এটা। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের কুইজ আছে। কুইজটা যেটা করবা, কুইজটা তোমরা হচ্ছে, আমি দাঁড়াইছি, তুমি হচ্ছে মানে এখন ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে আমি যে কয়েকটা প্রকার পড়াইলাম, ঠিক আছে, যে কয়েকটা প্রকার আমি হচ্ছে এখন পড়াইলাম, ওই কয়েকটা প্রকারের মধ্যেই তুমি অ্যান্সারগুলো বের করো। ঠিক আছে, আচ্ছা, আই হোপ সবাই ট্রাই করছো, অ্যান্ড কমেন্টে বলতে পারো যে কে কয়টা পারছো। আর একটা জিনিস, যে এটা তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। ঠিক আছে, আর হচ্ছে আমি টোটালি ফ্রি এটা করাইতেছি, যেহেতু ফ্রি করাইতেছি আমারও আসলে মোটিভেশনের প্রয়োজন। ঠিক আছে, মানে আমার জন্য একটা চ্যালেঞ্জ আর কি, বুঝছো? নাহলে তো আমার নিজেও 2 দিন পরে আমি দমে যাইতে পারি। ওকে, আচ্ছা, বাট আমি টার্গেট ফিল আপ করবো। ঠিক আছে, আমার নিজের জন্য চ্যালেঞ্জ, এটা আমি হচ্ছে ফিল আপ করবো 3 মাসের মধ্যে, তোমাদের জিকে ইংলিশটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আই ওয়াজ সুইমিং, তাহলে দেখো আই ওয়াজ সুইমিং কোনো একটা কন্টিনিউয়াস কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে প্রোগ্রেসিভ। ঠিক আছে, এটা হবে প্রোগ্রেসিভ। তারপরে হি গ্রিউ ওল্ড, ঠিক আছে, হি গ্রিউ ওল্ড কোনো কিছু একটা বিকাম, মানে কোনো কিছু একটা হওয়া বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি? এটা হবে হচ্ছে ইনকোয়াটিভ। ঠিক আছে, ইনকোয়াটিভ। এরপরে দেখো, হি লাভস অ্যাট দ্য পুর, এটা খুবই সহজ। লাভস তার অর্থটাই মানে চেঞ্জ হয়ে গেছে অ্যাট বসার কারণে। ঠিক আছে, এখানে কি বলছে? যে গরিবদের নিয়ে ঠাট্টা করা যাবে না। ঠিক আছে, এটা বোঝাচ্ছে আর কি। সো এটা কি? এটা হচ্ছে গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব। ওকে, আচ্ছা, তারপর শি লুকস স্যাড, এটা কি? এটা হচ্ছে তোমার কপুলেটিভ, তাই না? তোমার কপুলেটিভ হইতে পারে, আবার কপুলেটিভের সাথে আরেকটা কি? লিঙ্কিংও হইতে পারে। ঠিক আছে, কপুলেটিভ অথবা লিঙ্কিং, যেটা আমাদের অপশনে থাকে। এরপর দেখো, হি নিডস টু গো দেয়ার, এই যে দেখো
নিড। আমরা কি জানি যে অক্সিলারি ভার্বের সাথে কখনো এস বা ইএস এগুলো যুক্ত হইতে পারে না, এটা কি আমরা জানি? হ্যাঁ, অক্সিলারি ভার্বের পাস্ট, তারপর হচ্ছে তোমার মানে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম এর পাস্ট হচ্ছে বা ইজ এর পাস্ট হচ্ছে কি ওয়াজ, ঠিক আছে, এরকম আছে। কিন্তু তোমার হচ্ছে এই যে দেখো নিড, নিডের সাথে এস বা ইএস কখন বসবে? সে যখন প্রিন্সিপাল ভার্বের মতন আচরণ করবে, ঠিক আছে। তাহলে হি নিডস টু গো দেয়ার। তাহলে এই যে নিড, যেটা নিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা আমাদের আগে শিওর হইলো, ঠিক আছে, যে নিডসটা এখন আর অক্সিলারি ভার্ব নাই, সে প্রিন্সিপাল ভার্ব হয়ে গেছে। প্রিন্সিপালের ভার্বের মধ্যে কোনটা? ঠিক আছে, এটা হচ্ছে ফানাইট। ফানাইটটা কি? ফানাইটটা হচ্ছে এই যে সাবজেক্ট, সাবজেক্ট তুমি চেঞ্জ করো, সাবজেক্ট হচ্ছে তুমি পার্সন, টেন্স এগুলো দিয়ে চেঞ্জ করো, তাহলে তোমার কি হবে? এই যে ভার্বটার পরিবর্তন হবে। এখানে যদি আমি দে দিই, তাহলে নিডস আর থাকতো না, কি হয়ে যাইতো? নিড হয়ে যাইতো। সো দে নিড এরকম হইতো, তাই না? এই জন্য এটা কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই যে টু গোটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ তুমি সাবজেক্টের টেন্স পরিবর্তন করো, নাম্বার পরিবর্তন করো, আর যাই করো না কেন, তোমার টু গো এটার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। প্রথম ক্লাসে এটা আমরা পড়ছি আর কি। সো কার কার হচ্ছে পাঁচটাতে পাঁচটায় হইলো বা কার কয়টা হইলো এটা একটু জানাতে পারো। আর একটা হচ্ছে সুন্দর করে নোটটা তোমরা হচ্ছে রেডি করে ফেলতে পারো। আর চাইলে হচ্ছে নোটটা আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতেও শেয়ার করতে পারো, ঠিক আছে। আর ফ্রেন্ডদের সাথেও যে আমার যে উদ্যোগটা শেয়ার করতে পারো বা তাকে মেনশন দিতে পারো, তাই না? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমাদের এই টপিকটা শেষ। এরপরে খুব সম্ভবত আমরা হচ্ছে প্রিপোজিশন শুরু করব। প্রিপোজিশনের অনেক কিছু আছে, প্রিপোজিশন আমরা পড়বো, ঠিক আছে। টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।